দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা এরই মধ্যে জানেন নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। মানুষের অপেক্ষা এখন নির্বাচনের দিনের অর্থাৎ ভোট গ্রহণের দিনের। প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দিলেন এবং এর আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের এই সময়টি এবং কেমন নির্বাচন হতে যাচ্ছে একদিন পরে? সহিংসতা হবে কিনা? আর সবশেষ প্রশ্ন এই কোন দল বা কোন জোট এবার নির্বাচনে জিততে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের সমীকরণ নিয়ে আজকের আয়োজন বার্তাকক্ষের কেমন হবে অন্তর্বর্তী সরকারের নির্বাচন আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজকে। আর এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি অতিথির কাছে কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ আমাদের স্টুডিওতে আছেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন দেখলেন অন্তর্বর্তী সরকারের ৩ দায়িত্ব? যেটি তারা নিজেরাও বহুবার বলেছেন, বিচার সংস্কার এবং নির্বাচন। তো সবশেষ যে দায়িত্ব পালন নির্বাচন সেটির একদম দোরগোড়ায়। এখন পর্যন্ত প্রস্তুতি কেমন দেখলেন? বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রচারণা সব মিলে আপনার পর্যবেক্ষণ মোটা দাগে। প্রথম বিষয় হলো যে এই নির্বাচন তো আসলে অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল, দরকারও ছিল। যাই হোক 17-18 মাস পরে হলেও নির্বাচনটা হচ্ছে। জি। নির্বাচন নিয়ে আর কোনো সংশয়ের কোনো কারণ নেই। অনেক সংশয় তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু আমি অন্তত বিশ্বাস করতাম নির্বাচন হবেই দ্রুততম সময়ে, এবং সেটা হচ্ছে। এবং আরেকটি খুবই ইতিবাচক ঘটনা হলো বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা ঘটেছে। দেখুন, আমাদের ইতিহাসে সবচেয়ে প্রশংসিত নির্বাচনের একটা হলো 1991 নির্বাচন, জি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছিল। সেই নির্বাচনে 48 জন লোক মারাই গিয়েছিল সহিংসতায়। এবার এখন পর্যন্ত সহিংসতা তেমন হয়নি। দু একটি ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘরে কিছু হামলা হয়েছে, তাদের ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ পথেই এগোচ্ছে। এর বড় কৃতিত্ব আসলে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর, সরকারের নয়। আমি বলবো বাংলাদেশের মানুষ আর সহিংসতা চায় না, তারা নির্বাচন চায় সহিংসতা মুক্তভাবে। এখন যেই দল সহিংসতা করবে তারা খুবই অজনপ্রিয় হয়ে পড়বে। এই মানুষের এই উপলব্ধির কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মীদের বেশ আঁটোসাঁটোভাবে সংযত রেখেছে এখন পর্যন্ত। তবে নির্বাচনের দিন কি হবে জানি না, কারণ আমাদের আবার একটা খারাপ ঐতিহ্য আছে, ফলাফল আমার পক্ষে না গেলে নির্বাচন মেনে না নেওয়ার। কিন্তু নির্বাচনের আমি বলবো 12 তারিখ সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত শান্তিপূর্ণই থাকবে। এটা একটা খুবই ইতিবাচক ঘটনা। এবং আরো যেটা আমি বলবো একটা ইতিবাচক, যে আমাদের নির্বাচন হচ্ছে, সম্ভবত আমরা একটা সংসদ পাচ্ছি এবং একটা সরকার পাচ্ছি, অর্থাৎ আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আবার ফিরে আসছে। হ্যাঁ, এটি হলো এখন পর্যন্ত আপনি যেটি বলছিলেন যে এবারের নির্বাচনে এখন পর্যন্ত প্রচারণা কালে বা এই উত্তাপের মধ্যে ওই রকম সহিংসতা আমাদের চোখে পড়েনি এবং আপনি 12 তারিখ দুপুর পর্যন্ত বা সকাল পর্যন্ত আপনি সেই সম্ভাবনা দেখছেন না, কিন্তু পরে থাকে। আমার প্রশ্ন হলো, আমি আপনাকে দুটো সংবাদের শিরোনাম পড়ে শোনাই আজকের। এটি হচ্ছে বগুড়া 4 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট কেনার অভিযোগ 2 জন আটক এবং পরে বিএনপি জামাতের সংঘর্ষে আহত 4 জন। এটি হচ্ছে বগুড়ার। আরেকটি হচ্ছে পঞ্চগড় 1 আসনের মধ্যে, সেখানে বলা হচ্ছে বিএনপি এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য, মানে যেটি জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট, সেই জোটের নেতাকর্মীদের সংঘর্ষে এখানে অন্তত 13 জন আহত হয়েছেন আজকে। এছাড়াও আরো কয়েকটা নেত্রকোনার 5টি ভোট কেন্দ্র পোড়ানোর ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এরকম সম্ভাবনা দেখেন কিনা যে এখন পর্যন্ত হয়নি ভোটের প্রথম দিন, কিন্তু ভোটের দিন একদিনে সারা দেশে ভোট গ্রহণ, এই অভিজ্ঞতা এই অন্তর্বর্তী সরকারের নেই, বা পুলিশ দুর্বল, এরকম আলোচনা সমালোচনা অনেক ছিল বা আছে এখন পর্যন্ত। সেটি আসলে একদিনে সারা দেশে ভোট গ্রহণ যেটি, সেটা আসলে না, কোনো সম্ভাবনা, মানে যেটি কঠিন হবে কিনা? সহিংসতার সংখ্যা তো আছে। জি। সংখ্যা আছে মূলত দুটো কারণে। একটা হলো আমাদের পুলিশ বাহিনী খুব নাজুক অবস্থায় আছে। এটা অতীতের যে কোনো সময় চেয়ে এটা দুর্বল অবস্থায় আছে বলা যায়। এবং আমাদের সরকার গত 17 মাসে প্রায় কোনো সহিংসতাই বড় ধরনের রুখতে পারেনি। ফলে একটা নৈরাজ্যিক ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আমরা একটা নির্বাচন করছি, এবং সেই নির্বাচনে গত 1 মাস বরং আমরা কিছুটা ভালো আছি, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কম, কিন্তু সহিংসতা হতে পারে। এটার কারণ হলো বিএনপি এবং জামাত
উভয় দলই তো বিজয়ের আশা করছে। হুম, উভয় দলের কর্মীদের মধ্যে সাজ রব, জি, এবং বিশেষভাবে বিএনপিতে প্রায় ৮০ জন বিদ্রোহী প্রার্থী আছে। হুম, তো সবাই তো জিততে চাইছে। যারা বিদ্রোহী প্রার্থী আছে তারা দলের মায়া ত্যাগ করেছেন এমপি হওয়ার জন্য। হুম। ফলে তারা মানে যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবেন। মানে এই যে এক ধরনের মরিয়া বলা যায়। মরিয়া, তাহলে ৩টা পক্ষ মরিয়া হয়ে আছে। এর হুম, মধ্যে যদি অদৃশ্য চতুর্থ কোনো পক্ষ থাকে, যে যারা সহিংসতার মাধ্যমে নির্বাচনের এই পরিবেশটা নষ্ট করে বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে চায়, এরকম মহল আছে। হুম, কারণ না হলে নির্বাচনটা ১৮ মাস পেছালো কেন? হুম, সেরকম অদৃশ্য শক্তি থাকলে ও নির্বাচনে সহিংসতা হতে পারে। তবে আমি এখনো মনে করি এখন পর্যন্ত যা সামাজিক বার্তা, মানুষ সহিংসতার বিপক্ষে, মানুষ ভোট দিতে চায়, তারা চায় একটা পার্লামেন্ট থাকুক দেশে, একটা হুম, নির্বাচিত সরকার থাকুক, নির্বাচনী সংস্কৃতিটা চালু হোক। নির্বাচন হলে যে হুম। ভাগ্যের আমূল বদল ঘটে যাবে, কোনো মানে ১০ ভাগ লোকও সম্ভবত এটা বিশ্বাস করে না। কিন্তু ৯০ ভাগ লোকই চায় নির্বাচনটা হয়ে যাক। না, সেটা বেশিরভাগ লোক। আমি হ্যাঁ, যদি এভাবে বলি, মানে হুম, একেবারে শতাংশ না বলি। বেশিরভাগ মানুষ শান্তিপূর্ণভাবে হুম, ক্ষমতা হস্তান্তর বা আ নতুন একটা সরকার আসুক এটি চায়। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা যেগুলোকে বলা হয় অথবা সংঘর্ষ করতে তো আসলে অনেক মানুষ যায় না। হুম, কিছু মানুষ সংঘর্ষ করলেই এই সংঘর্ষটা ছড়িয়ে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, দুর্বল পুলিশের কথা আপনি যে সমালোচনা করেছেন, তারপরেও এ মাসের অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। হুম, এই ইয়েতে। আরেকটি দিক হচ্ছে, আপনি এরই মধ্যে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিজিবি মাঠে নেমেছে। হুম, তাহলে বিজিবি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী এবং পুলিশ যে অবস্থায় আছে এবং সরকারের যে ধরনের প্রস্তুতি আমি এখন পর্যন্ত দেখছেন, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বডি অন ক্যামেরা নিয়ে পুলিশ এবং তারা মাঠে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ এটিকে মূলত, পুলিশকে যদি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি হিসেবে ধরি, পুলিশ এই সহিংসতা ঠেকাতে যদি হয় তাহলে সেটা ঠেকাতে ক্যাপাবল কিনা? না, পুলিশ ক্যাপাবল না। কিন্তু ওই যেটা আপনি বললেন যে এটা বড় ভরসা, জি, যে ১ লক্ষ সশস্ত্র জি, বাহিনীর ১ লক্ষ সদস্য হুম, মাঠে আছে জি, এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ। এইটা একটা বড় রক্ষা কবচ আমি বলব। হুম, এবং জনগণের যে আকাঙ্ক্ষা, আমি এইজন্য একটা প্রাতিষ্ঠানিক রক্ষা কবচ হলো সশস্ত্র বাহিনীর উপস্থিতি, জি, বড় আকারে উপস্থিতি, জি, এবং শুধু উপস্থিতি না, তাদের অঙ্গীকারও এবার বেশ প্রকাশ্যে হুম, দৃঢ় যে একটা নির্বাচন হতে হবে হুম, ভালোভাবে। আরেকটা হলো আমি বলব যে জনগণের একটা আকাঙ্ক্ষা, সহিংসতা বিরোধী মনোভাব। হুম, এইটা এবার অনেক বেশি। আরেকটা তৃতীয় যেটা আমি বলব, যখন উভয় দল একটা ভালো ফলাফল আশা করে, হুম, তখন তারা নির্বাচন হতে দেয় শান্তিপূর্ণভাবে। আচ্ছা। মানে এইটা হলো একটা একটা ব্যাপার। তারা ভোট গণনা হুম, পর্যন্ত অপেক্ষা করতে রাজি থাকে আরকি নীরবে। হুম, কারণ তারা মনে করে প্রত্যেকেরই বিজয়ের চান্স আছে। ফলে আমি বলব আমার বিবেচনায় ভোট গণনার আগে পর্যন্ত সহিংসতার সংখ্যা কম। ভোট গণনার পর কি হবে সেটা বলা যায় না। মানে পরাজিত পক্ষ মেনে নেবে কিনা এটা বলা যায় না। আমাদের সংস্কৃতিতে এটা ঘাটতি আছে। আমরা সহিংসতা নিয়ে যখন কথা বলছি তখন মানুষ কি চায় এটা ভাবছি, হুম, এটা বলছি এবং মাঠে আমরা ঐরকম আ সমস্যা দেখিনি। এই বিষয়গুলো চিন্তা করছি। কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন, অনলাইনে ফেক হুম, নিউজের মাধ্যমে এদেশে আ হুম, সাম্প্রদায়িক সহিংসতা ঘটার হুম, নজির আছে হুম, এবং একাধিক হুম, প্রায় ঘটেছে এবং সেক্ষেত্রে মানুষ খুব ক্রেজি হয়ে যায়। হুম, এই নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র নির্বাচনের সংবাদ না, অন্যকে কাউকে ধর-মার কাট এই ধরনের যে সমস্যাগুলো, আপনি দেখেছেন যে এআই কে ব্যবহার করে এরই মধ্যে আ সরাসরি ২ টি বড় দলের প্রধানকে জড়িয়ে ফেক নিউজ প্রকাশ হয়েছে। এগুলো একটা বড়, হঠাৎ করে ঐদিন বেশি প্রভাব ফেলার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এইটা একটা আমি বলব এবারের নির্বাচনে মানে আগামী ২ দিন ৩ দিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অপপ্রচার, হুম, মিথ্যা তথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, উস্কানি দেওয়া, হুম, বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণের উস্কানি দেওয়া, বা বিপক্ষ নেতৃত্বকে হেয় করার প্রচারণা, উস্কানি। এইটা আমাদের সরকার রুখতে পারেনি। নির্বাচন কমিশনও এইটা রোখার জন্য তাদের সর্বোচ্চ কিছু করেছে বলে আমার মনে হয় না। এইটা এখনো ব্যাপক। এইটা আগামী ৩ দিন প্রধান চ্যালেঞ্জ আসলে অনলাইনে, সোশ্যাল মিডিয়া। কিন্তু এটাও জনগণ যদি প্রত্যেকটা নিউজকে খতিয়ে দেখার সচেতনতা থাকে, হুম। সতর্ক থাকে এবং কোনো উস্কানিতে পা না দেয়, তাহলে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। কিন্তু আপনার এখানে মনে হয়, সরকার বা নির্বাচন কমিশন অনলাইনে যে অপপ্রচার এগুলা থেকে রক্ষা করতে পারবে না। এখন পর্যন্ত সেরকম ভরসা আমরা রাখতে পারছি না। আপনার কি মনে হয় যে বাংলাদেশের আ সাধারণ মানে এভারেজ
আমাদের যে অনলাইন ইউজার তাদের মধ্যে ওই সচেতনতা আছে যে কোন ইউআরএল থেকে এটি আসলো, কোন সংবাদ মাধ্যম নাকি কারা আসলে ছড়াচ্ছে হুম। বা এটি আসলে এআই দিয়ে তৈরি কিনা, এই সচেতনতা কি এই তাদের মধ্যে সচেতনতা মানে নেই, আছে? কিন্তু অন্যদিকে দেখুন আমাদের তো একটা সবল পত্র-পত্রিকার উম খাত হুম, আছে, প্রিন্ট হুম, মিডিয়া আছে হুম। স্ট্রং। ৩০ টার বেশি টিভি চ্যানেল আছে। জি। এই ২ ধরনের মিডিয়া যদি ওই অপপ্রচারের বিপক্ষে একটা অবস্থান নেয়, কোনো বিষয়ে মিথ্যা তথ্য প্রচার হলে দ্রুত এটাকে চেক করে জনগণকে হুম, জানায়। জনগণ কিন্তু আগামী ৭২ ঘন্টা মানি সোশ্যাল মিডিয়াতেও থাকবে, টিভি, রেডিও, পত্র-পত্রিকা এগুলার কাছাকাছি থাকবে। হ্যাঁ, ফলে এখানে জনগণও আশা চাইবে করা যায়। হুম, যেকোনো নিউজ যাচাই করতে। হুম, যেকোনো কিছু দেখলেই জনগণ ঝাঁপিয়ে পড়বে এটা আমি বিশ্বাস করি না। হুম, বাংলাদেশের মানুষের হুম, সচেতনতার একটা অগ্রগতি তো ঘটেছে। কিন্তু হুম, অপপ্রচারকারীরা সুযোগ নিতে চাইবে। বিশেষ করে হুম, পরাজিত পক্ষ এই সুযোগটা নিতে চাইবে, নানা মিথ্যা তথ্য ছড়াতে চাইবে। ফলে আমি বলব একদিকে মূলধারার যে মিডিয়া, হুম। পত্র-পত্রিকা, টিভি চ্যানেল এগুলার একটা বড় দায়িত্ব আছে। মানে সহিংসতা মুক্ত নির্বাচনের পক্ষে দাঁড়ানোর, ভূমিকা রাখার। তাদের পেশাগত দায়িত্বের বাইরেও আমি বলব একটা গণতন্ত্রের পক্ষে দায়িত্ব পালনের একটা মুহূর্ত এটা। দেখুন সাধারণ মানুষের যদি মানে আপনি যে ইচ্ছের কথা বলছেন সেটা আমি যদি একেবারেই শতভাগ সত্য ধরে নিই, তারপরেও তারা কিন্তু কোনো ভূমিকা রাখতে পারেন না সরাসরি মানে শৃঙ্খলা রক্ষার জন্য। যেটি রাখেন সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং হুম, তার সাথে ইসি এবং হুম, সরকার। এই হুম, তো? তো এখন পর্যন্ত ইসির যে ভূমিকা দেখেছেন, গতকালকে আপনি লক্ষ্য করে থাকবেন যে তারা উম মোবাইল ক্যামেরা হুম, ব্যবহারের ক্ষেত্রে হুম, তারা যে ঘোষণা দিলেন একদিন আগে, একদিন পরেই একাধিক দল যখন এটির বিরুদ্ধে কথা বললেন এবং হুমকি দিলেন যে সন্ধ্যার মধ্যে না তুলে নিলে হুম। আমরা ইসি ঘেরাও করব। ইসি আত্মসমর্পণ করেছে। আপনি আত্মসমর্পণ বলছেন মানে পরিবর্তন হুম, করেছে সিদ্ধান্ত হুম। যেভাবে বলি। তো এইটাকে আপনার কাছে মনে হয় কিনা যে তাদের প্রস্তুতি আসলে এটা তো হোমওয়ার্কটা ঠিক ছিল? না, এটা হলো গত ১৭ মাসেই আমরা এই অবস্থাটাই খারাপ অবস্থায় পড়ে গেছি। জি। যেকোনো একটা সিদ্ধান্ত বা যেকোনো একটা পক্ষের বিরুদ্ধে মব হচ্ছে, হুম, মবের ফলে একটা অনাচার ঘটছে। হুম, ইসি যে মোবাইল নিতে পারবে না এই সিদ্ধান্তটা দিয়েছে নিশ্চয়ই ভেবেচিন্তে দিয়েছে। হুম, সব সিদ্ধান্ত তো জনগণের মনোপুত হবে না। অনেক সময় প্রয়োজনে তিক্ত সিদ্ধান্ত নিতে হয়। হুম, আমি বলব নির্বাচন কমিশন ওই সিদ্ধান্তটা ভেবেচিন্তেই নিয়েছে। কিন্তু পরে অনেকের হুমকির মুখে একটা হুমকির জোয়ার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে তারা পরিবর্তন করেছে। এই যে একটা সিদ্ধান্ত দেওয়া এবং তৎক্ষণাৎ পরিবর্তন করে ফেলা কারো হুম, চাপে পড়ে, এইটা কিন্তু প্রশাসনিকভাবে ভালো নজির নয় আরকি। হুম, আচ্ছা যাই হোক সেটা তো ঘটে গেছে। হুম, কিন্তু আগামী ৭২ ঘন্টা আমি বলব হুম, নির্বাচন কমিশনের সর্বোচ্চ কঠোর হওয়া দরকার। হুম, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর হওয়া দরকার হুম, এবং গণমাধ্যমেরও সর্বোচ্চ নজরদারি প্রয়োজন, সতর্কতা প্রয়োজন। কারণ এমনও হতে পারে বিখ্যাত কাগজগুলার লোগো নকল করেও অনেক অপপ্রচার হুম। হতে এর পারে। ইতিপূর্বে হয়েছে। হয়েছে এটা এবং এই ৭২ ঘন্টা আমি বলব বাংলাদেশকে আবার খাদে ফেলার একটা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ এবং বিভিন্ন সংস্থা মিলে এই ষড়যন্ত্রটা রুখতে হবে। এছাড়া কোনো উপায় নেই এক্ষেত্রে। এবারে একটু আসতে চাই, আপনি জানেন যে এরই মধ্যে উপদেষ্টাদের ১ম বারের মতো আমি যতদূর মনে পড়ে যে এর আগে আমরা এরকম দেখিনি যে নির্বাচনের আগে উপদেষ্টাদের সবার সম্পদের বিবরণী সেটি প্রকাশ করা হলো। প্রধান উপদেষ্টা সহ আজকে সংবাদও প্রকাশ হয়ে গেছে এর মধ্যে এবং আরেকটি বিষয় হলো প্রধান উপদেষ্টা নিজে একটা বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। সংক্ষিপ্ত ১৫-১৮ মিনিটের একটা বক্তব্য কিন্তু সেখানে তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে আ দ্রুত তারা ব্যবস্থা নেবেন। এবং আপনি এটাও লক্ষ্য করেছেন মাত্র কয়েকদিন আগে এই সপ্তাহে আরো ২-১ জন উপদেষ্টা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কারা শপথ পড়াবেন, কত তারিখের বেশি যাবে না। মানে এটাতে এই ভোট হওয়ার আগে মানে ভোট গ্রহণের আগে এই আলোচনাগুলো এত জরুরি হয়ে পড়ল কেন? আচ্ছা তার আগে আমি একটা বলে নিই আরেকটা বিষয় জি। সহিংসতার বিষয়। হুম। সেটা হলো ফলাফল যেন দ্রুত ঘোষণা করা হয়। আচ্ছা। ফলাফল ঘোষণা বিলম্ব হলে সাধারণত সহিংসতা বাড়ে এবং হুম। কানাঘুষা, গুঞ্জন, অপপ্রচার এগুলা বাড়ে। তাহলে এখানে আরেকটি প্রশ্ন করি আপনাকে সম্পূরক। সেটি হচ্ছে ফলাফল যেন দেরি হতে পারে। কারণ ২ ব্যালটে ভোট হবে। হুম। এই ধরনের শঙ্কার কথা কিন্তু ইসি থেকে বলা হ্যাঁ, হয়েছে। কিন্তু এইটা আমার কাছে মনে হচ্ছে অমূলক। কারণ স্থানীয় সরকার নির্বাচনে ৩ টা ব্যালটের নির্বাচন হয়। হুম, তাতে ফলাফল ঘোষণা বিলম্ব হয় না। রাতেই হয়ে যায়। ১২টা ১টার হুম, দিকে সব কমপ্লিট হয়ে যায় প্রায়। ফলে এবারও ২ টো ব্যালটে হুম, নির্বাচন হবে। ফলে জনগণকে ভয় লাগানো ঠিক হবে না। হুম, আমার মতে যে ২ টো ব্যালটের নির্বাচনে ফলাফল অত বিলম্ব হওয়ার কিছু নেই এবং প্রশাসনের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত ফলাফল যাতে দ্রুত প্রচার হয়। পরে আপনি যেটা বললেন সম্পদ হুম, বিবরণী। আসলে এটা ভালো নজির।
যে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে দায়িত্বের শুরুতেই সম্পদ বিবরণী একবার দেওয়া উচিত, যাওয়ার সময় আবার দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সদস্যরা উপদেষ্টা পরিষদ সম্পদ বিবরণী দিবে, তারা এতদিন দেয়নি। ওনারা হয়তো ভেবেছিলেন না দিয়েই ওনারা বিদায় নেবেন, কিন্তু আমি বলবো জনগণের চাপে, কারণ সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকা এটা নিয়ে লেখা হয়েছে যে উপদেষ্টারা বলেছিলেন সম্পদ বিবরণী দিবেন তাদের নিজেদের কি আছে না আছে, তো সেইটা এখন তারা জানালেন। এটা একটা ভালো নজির। এবং আমি বলবো আগামীতে যে সরকার, নির্বাচিত সরকার গঠিত হবে, তারাও সরকারে বসার আগে সম্পদ বিবরণীটা দিবেন এবং প্রতি বছর তাদের মন্ত্রীদের সম্পদ বিবরণী জনসম্মুখে প্রচার করবেন। আপনার চাওয়াটাকে মানে ফ্রেশ একটা সুন্দর মানে চাওয়া হিসেবে আমি নিচ্ছি, মানে ধরে নিচ্ছি। কিন্তু একটা প্রশ্ন যদি রাখি, অতীতে আমরা দেখেছি যারা সরকার গঠন করে তারা নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামা দেন। এই হলফনামায় তারা একটা অঙ্গীকার করেন যে এর বেশি তার সম্পদ নেই। কিন্তু তারা যখন পরবর্তীতে আবার পরের নির্বাচনে যান, হয়তো কিছু বেশি হয়, কিন্তু এইটা নিয়ে কখনো অসামঞ্জস্য কেউ খুঁজে পায় না। সবকিছু খুঁজে পাওয়া যায় যখন তারা ক্ষমতাচ্যুত হন অথবা ক্ষমতায় থাকেন না কেউ। এটা মানে এই পরিস্থিতিটা মানে না, কেন? আমার বক্তব্য হলো যে এই সম্পদ বিবরণী আমরা তো আয়কর প্রতি বছর দেই, যারা দেই। দেই আয়কর রিটার্ন দাখিল করি এবং নিশ্চয়ই মন্ত্রীরাও দাখিল করেন, তারা তো সবাই অনেকেই লাখপতি কোটিপতি। তো এইটা জনসমক্ষে প্রতি বছর দিলে আর বিভ্রান্তিটা কিন্তু হয় হচ্ছে না। যে যদি মানে গোপন থাকে, এই বিবরণীর বাইরে যদি সম্পদ থাকে, মানে কালো টাকা বা হচ্ছে অন্যায়ভাবে অর্জিত হ্যাঁ, সম্পদ। সেটা তো কেউ চ্যালেঞ্জ করতে পারে, সেটার তদন্ত হবে, বিচার হবে, কিন্তু এই সংস্কৃতির ভিতর আমাদের আশা। প্রবেশ করা উচিত। উপদেষ্টা পরিষদ যে আজকে আয়কর বিবরণী দিয়েছে তাদের, এটা কেউ চ্যালেঞ্জ করলে, এটার ভিতর কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা নিয়ে তো আলাপ হতে পারে। ওকে। এবারে আসি, এবারে যে নির্বাচনটা হচ্ছে এটা বিশেষ একটা পরিস্থিতিতে এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন। যদি কেয়ারটেকার গভর্নমেন্ট নাম না বলি তাহলে এটি ১ম অন্তর্বর্তী সরকার নামে কোনো সরকারের। এবং যখন বড় একটি দলের আগেও হয়েছে, বিএনপি যখন অংশগ্রহণ করেনি সেই প্রসঙ্গগুলো এসেছে। সেটি আসলে কোনো শঙ্কা তৈরি করে কিনা আপনার মধ্যে? মানে আপনার পর্যবেক্ষণে সারা দেশে? না, দেখুন এবারের নির্বাচনে তো আওয়ামী লীগ নেই। নেই, হ্যাঁ। আওয়ামী লীগের মিত্ররা নেই। ফলে নির্বাচনে তো একটু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয় এটা। পূর্ণ অংশীদারিত্বমূলক নয়। কিন্তু এটা বাংলাদেশের কপালে যেটুকু আছে সেটুকুই। তবে আমি মনে করি আওয়ামী লীগের অনেক সমর্থক শুভানুদ্দায়ীও নির্বাচনে ভোট দিতে যাবেন। ট্রেনগুলো যাচ্ছে মানে লাখ লাখ মানুষ নিয়ে গ্রামের দিকে। অনেকে গ্রাম, জেলা শহর থেকে ঢাকায় আসছেন। অর্থাৎ যেই দলের, সেই দল সবাই মিলে চাইছে যে একটা নির্বাচন হয়ে যাক। এবং আমি মনে করি নির্বাচনের ভিতর দিয়ে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর একটা পুনর্গঠন হবে, রাজনৈতিক দলগুলোর একটা পুনর্গঠন হবে এবং আওয়ামী লীগেরও পুনর্গঠন হবে ভবিষ্যতে। মানে তারা পরিশুদ্ধ হয়ে ভবিষ্যতের নির্বাচনে অংশ নিবে, সেরকম অবস্থা নিশ্চয়ই তৈরি হবে এই সময়। আমরা আরো এখনকার চেয়ে অধিকতর অংশগ্রহণমূলক নির্বাচন পাবো ভবিষ্যতে। কিন্তু আমাদের এই নির্বাচনের সংস্কৃতিতে প্রবেশ করতেই হবে। না, সারা দেশের সাথে যদি তুলনা করি তাহলে আ বিভিন্ন দলের প্রধান, তারপরে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ আলোচিত আ প্রার্থী। এরা সবাই ঢাকার যে ২০ টি আসন, এই আসনের গুলোর মধ্যে কোনো না কোনোভাবে প্রার্থী। কারো দ্বৈত প্রার্থিতা রয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে একই সাথে। তারেক রহমান আছেন যেমন, সেরকম অনেকেরই আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ঢাকার আসনগুলো আসলে দলীয় প্রধান বা গুরুত্বপূর্ণ লোকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? বা সব দলই তাদের হেভিওয়েট প্রার্থীদের, মানে তাদের ভাষায় যারা হেভিওয়েট তাদেরকে আসলে রাখতে চায়। এইটার কোনো আসলে মানে কারণ কি? এটা আসলে যুদ্ধের নিয়ম। আচ্ছা, দাবা খেলার একটা নিয়ম আছে। দাবার যে আপনি যদি কেন্দ্রের যে ৪ টা ঘর আছে, এই ৪ টা ঘরে যখন আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, তখনই কি পুরো বোর্ডটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন এই ঢাকার ২০ টা আসন বা ঢাকার কোনো আসনে বিজয়টা বড় দলগুলোর জন্য একটা বাড়তি মানে গৌরব তৈরি করে। কারণ আগামী দিনে ২ দলই মনে রাখছে এটা, যে আগামী দিনে নির্বাচনের ভিতর দিয়েই তো রাজনৈতিক টেনশন পুরোটা যাচ্ছে না। নির্বাচনের পরবর্তীতেও ব্যাপক মানে মোকাবেলা আছে। সেই দিনে ঢাকায় যাদের প্রভাব বেশি থাকবে, ঢাকা, চট্টগ্রাম এই দুটো বড় শহরে, তারা রাজনৈতিকভাবেও একটা প্রভাব বিস্তারের জায়গায় থাকবে। সেই জন্য এই বড় দলগুলোর প্রায় এনসিপি, বিএনপি, জামাত, অন্যান্যরাও ঢাকায় প্রার্থী দিয়েছে এবং ঢাকার আসনে বিজয়ের জন্য
সর্বোচ্চ চেষ্টা নিচ্ছে। যে বিষয়টি নিয়ে সবাই একমত হয়েছিল সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদে কোনো, কোনো বিষয়ে আলোচনার সময় আসলে সবাই আ উম অ্যা আ ১ম আলোচনাতেই একমত হয়েছে। সেটা হচ্ছে নারী প্রার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে অন্তত ৫% প্রার্থী তারা রাখবেন। কিন্তু ফাইনালি দেখা গেল সবচেয়ে আ যারা এই বিষয়টির উত্থাপন করেছিল তারা বিএনপি। তারা ৩.৫% দিয়েছে। আর এখানে জামায়াত ইসলামী নামে আরেকটি দল আছে তারা ০% একজন প্রার্থীও দেয়নি। এই বাস্তবতাটায় যারা নারী প্রার্থী আছেন অনেকেই স্বতন্ত্র প্রার্থী আছেন। আর কিছু, কিছু আছে এই সমস্ত দলগুলোর মধ্যে। এটি কি এক ধরনের মানে নির্বাচনে আগেই মানে এক ধরনের পরাজয় মনে হয় কিনা আপনার কাছে? এবারের নির্বাচনের সবচেয়ে কালো দিক হলো এইটাই যে নারীদের খুব কম মনোনয়ন দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের খুব কম মনোনয়ন দেওয়া হচ্ছে, এবং এমন হতে পারে বাংলাদেশের ইতিহাসে এইবারের পার্লামেন্টেই সবচেয়ে কম নারী, কম সংখ্যালঘু এমপি আমরা দেখব। হুম, অথচ এবারে নির্বাচনটা তো ২৪-এর গণঅভ্যুত্থানের ফলের নির্বাচন। জি, গণঅভ্যুত্থানেতেও নারীদের অংশগ্রহণ, সংখ্যালঘুদের অংশগ্রহণ ব্যাপক ছিল জি। এবং সবাই বলেছিল এবারের পার্লামেন্টটা হবে আরো বেশি হুম, অন্তর্ভুক্তিমূলক। ফলে এবারের পার্লামেন্টে অধিকতর নারী থাকার কথা ছিল, প্রত্যাশা ছিল। হুম, কিন্তু এবার শুধু যে নারী কম থাকবে পার্লামেন্টে তাই নয়, সামাজিকভাবেও গত ১৭-১৮ মাসে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হয়রানি শিকার হয়েছে, বেশি নাজুক অবস্থায় পড়েছে, সোশ্যাল মিডিয়ায় গালাগালির শিকার হয়েছে। হুম, নারীদের ব্যাপারে প্রশাসনিক সংস্কারমূলক পদক্ষেপ অত্যন্ত কম নেওয়া হয়েছে গত ১৮ মাসে। এবং মানে আমি বলব সামগ্রিকভাবে এই নির্বাচনে অর্ধেক ভোটার কিন্তু নারী। হুম। কোটি, কোটি নারী ভোটার ভোট দিবেন। কিন্তু তারা রাজনৈতিকভাবে পাবেন অতি সামান্য। তার মানে এটা তাহলে এবার আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নারীরা এক ধাপ এবার পিছিয়ে গেলেন নির্বাচনের মধ্য দিয়ে আমি বলব। মানে নির্বাচনের আগেই আপনি এটা বলতে হ্যাঁ, পারছেন। মানে এবং হুম, এমন কথাও আমরা শুনলাম একটা প্রধান দলের প্রধানের মুখ থেকে যে নারীরা উপযোগী হয়নি এখনো এমপি হওয়ার, দলের নেতৃত্ব দেওয়ার। অথচ আমাদের দলেই ২ টি প্রধান দলের নেতৃত্ব দিলেন এদেশেই, বাংলাদেশে। এই হুম, দেশেই হুম, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। তারা তো দেশ কিভাবে চালিয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। হুম। কিন্তু দল দুটো তো খারাপ চালায়নি। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন উঠছে কেন যে নারীরা দল চালাতে পারবে কিনা, এমপি হতে পারবে কিনা? ওকে। এদেশে ১৯৬৫ সালে নারী প্রেসিডেন্ট করার জন্য এদেশের মানুষ ভোট দিয়েছে। ফাতেমা হুম, জিন্নাহর পক্ষে হুম। পুরো পাকিস্তানে ২টো শহরে ফাতেমা জিন্নাহ বেশি ভোট পেয়েছিলেন। তাহলে তার মধ্যে একটা ঢাকা। ওকে। এবারে আসি আরেকটি বিষয় যে আপনি বললেন যে এবারের আ আন্দোলনের পর মানে ২৪ এর আন্দোলনের পরে ১ম নির্বাচন এবং সেখানে নারীদের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি আ তরুণদের মানে যারা আন্দোলন যাদের নেতৃত্বে এবার যারা সামনে আমরা দেখেছি, চিনি যাদের, তাদের নেতৃত্বে একটা দল হলো। কিন্তু এখন পর্যন্ত আপনার মনে হয় কিনা যে তারা ডমিনেটেড? আজকের একটি সংবাদ এসেছে আপনি দেখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে জেনজির আন্দোলনের পরে ১ম নির্বাচন কিন্তু জেনজিরা সেই নির্বাচনে সামনের সারিতে নাই। হুম। আবার পুরনোদের দাপট। এই যে বিশ্লেষণ তাদের এই না, ইয়েটা পুরনোদের দাপট পুরনোদের দোষ দেওয়া যায় না। হুম, এই যে গণঅভ্যুত্থান হলো এর নেতৃত্ব দিল তরুণরা। হুম, তরুণরা পার্টি বানালো। হুম। মানে তরুণদের মানে একাংশ আমার কাছে আপনার প্রশ্ন তাহলে তারা নাই কেন? হ্যাঁ, নাই তাদের নিজেদের রাজনৈতিক ভুলে, তাদের নৈতিক সংকটে, হুম, তাদের জোট গঠনের প্রশ্নে ভুল সিদ্ধান্তে, এই যে অনেকগুলো কারণে। হুম, তরুণরা বলেছে তারা নতুন বাংলাদেশ করবে। এটা হুম, নতুন বন্দোবস্ত হবে। তারা প্রথমত জোট করলো ৭১ সালে মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারী একটা দলের হুম, সাথে। তরুণরা বলল যে তারা জাতীয় ঐক্য গড়ে তুলবে। ২৪-এর অভ্যুত্থানের পরে বলেছিল। কিন্তু তারা নিজেরাই একটা দল গঠন করলো। তার মানে অন্য দলের প্রতিদ্বন্দ্বী হয়ে গেল তারা। হুম, তরুণরা বলল যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা গড়তে চায়। দেখা গেল এই দলের অনেক তরুণের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকলো। হুম। এবং এই দলের তরুণরা নির্বাচন উপলক্ষে যেসব আয়কর বিবরণী দিলেন, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে ১ বছর হলো মাত্র পেরিয়েছেন। জি। কেউ পেরও হননি বোধহয়। তাদের লাখ, লাখ টাকার আয়কর বিবরণী হুম, পাওয়া গেল। তারা হয়তো এই টাকা আয়ই করেছেন কিন্তু জনগণের মাঝে প্রশ্ন উঠেছে। এদেশে চট করে লাখ, লাখ টাকা আয় করা খুব স্বাভাবিক ঘটনা নয় নিম্ন মধ্যবিত্ত পরিবারে। এইসব কারণে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাটা ছোট হয়ে গেছে, ক্ষীণ হুম, হয়ে গেছে। তারা দাঁড়িয়েছেনই ৩০ টা আসনে।
তাদের তো 300 আসনে প্রার্থী দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা উচিত ছিল, জিতা হারা পরের ব্যাপার। তারা কিন্তু 250 আসনে জিতে যাবে এরকম কিন্তু কথা বলেছিল একটা না সময়। জিতুক, তারা 300 আসনেই জনগণের কাছে যেতে পারতো, জনগণের ভরসা হতে পারতো। 5 বছর পরের ইলেকশনে তারা হয়তো ভালো করতেন, কিন্তু জনগণ দেখতো একটা তরুণদের দল তাদের পাশে দাঁড়িয়েছে। সেটা না করে শুধুমাত্র গুটি কয়েক এমপি পাওয়ার জন্য 30টা আসনের কোটা তারা নিলেন, নিয়েছি। এবং এই কোটারও তো খুবই কম তারা এখন পর্যন্ত মনে হচ্ছে বিজয়ী হতে পারবেন। এবারে আসি, আপনি যে দলগুলোর কথা বলছিলেন যে একটা বড় অংশ এবারে নির্বাচনে যাবে কি যাবে না সেই ইস্যুতে, এবং এবারে শুধুমাত্র জাতীয় নির্বাচন কেন্দ্রিক আলোচনা আমরা করেছি, কিন্তু জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও হচ্ছে। হুম। গণভোটের প্রচারণা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। পরবর্তীতে ইসির যে নির্দেশনা, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা, তারা এটাতে অংশ নিতে পারবেন না, এটি বলা হচ্ছিল। সেটার পরে কি আপনার মনে হয় বিষয়টা কিছুটা থমকে গেছে নাকি? দেখুন, গণভোটের ভাগ্য এখন আসলে নির্ভর করছে জনগণের উপর। হুম। প্রথমত এই গণভোট জনগণের কাছে স্পষ্ট নয় কিসের উপর গণভোট। হুম। গণভোট জুলাই সনদের উপর, এইটুকু জানে সবাই, কিন্তু ওই জুলাই সনদে কি কি আছে, 80টার বেশি বিষয় আছে। হুম। তার মধ্যে 40টার মতো বিষয় আছে, প্রায় 40টার মতো বিষয় আছে সংবিধান বিষয়, হুম। আরো বাকিগুলো আছে নানা, সেগুলোও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সংবিধান সংক্রান্ত নয়, হুম। অধ্যাদেশ দিয়ে পাশ করানো যাবে। এরকম 80টার বিষয়ে মানুষকে যদি হ্যাঁ না বলতে বলা হয়, হয় হ্যাঁ অথবা না। আমি একটা উদাহরণ দিতে পারি এই বিষয়ে। হুম। এই যে গণভোটের ভিতর ওই 80টার ভিতর এটাও আছে যে কুমিল্লা আর ফরিদপুরকে বিভাগ করা হবে, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন, হুম। কিছু একটা বলতে হবে। এখন ধরুন নোয়াখালীর একজন বাসিন্দা হুম। মনে করে যে না, এটা আমি না বলবো, বাকি সব বিষয়ে আমি হ্যাঁ, একমত। হ্যাঁ। তাহলে সে কিভাবে রায় দিবে গণভোটে? বা গোপালগঞ্জের একজন যদি মনে করে যে আমি ফরিদপুর বিভাগ চাই না, কিন্তু গণভোটের বাকি সব বিষয় আমি চাই, হুম। তার পক্ষে তো কোনো একটা হ্যাঁ বা না বলা কঠিন। এই গণভোটের প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম জটিল অবস্থা আছে। তারপরও জুলাই আন্দোলনের সাথে যুক্ত বিষয় এটা, জুলাই অভ্যুত্থানের সাথে যুক্ত বিষয়। জনগণ কি সিদ্ধান্ত নিবে আমি জানি না, এটা একটা অনিশ্চিত ফলাফল নির্ভর করছে এই বিষয়ে। কিন্তু খুব মানে বোধগম্য জায়গায় নাই। আপনি সেটি বলছেন। এবং সরকারও কিছুটা ভুল করেছে, বেশ বড় ভুলই যেমন? করেছে। গণভোটের হ্যাঁ দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা আসলে মূলত রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী এবং যাদের নিরপেক্ষতার মানে আইনি বাধ্যবাধকতা আছে, আছে। তারা কোনো পক্ষ নিতে পারে না একটা নির্বাচনে, তাদেরকে নির্বাচনী প্রচারণায় নামিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ পক্ষে। জি। পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেটা হয়তো থেমেছে, কিন্তু কিন্তু ইতিমধ্যে আমাদের দেশে যেটা হয়, সরকার যখন কোনো কিছু নিয়ে বেশি আগ্রহ দেখায়, জনগণ ভাবে যে এর ভিতর নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। মানে এটা আমাদের দেশের একটা পুরনো মাইন্ডসেট। ফলে জনগণ কিন্তু গণভোট নিয়ে নানা ধরনের ভাবনা চিন্তা আছে, সেটা জনগণ ভোট দিলে আমরা বুঝতে পারবো। ১২ তারিখে নির্বাচন, প্রচার বন্ধ হয়েছে। এখন কিছুটা থেমে আছে। মানুষজন গাড়ি ঘোড়া চলার ব্যাপারে কিছু, কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনি নিশ্চয়ই সমস্ত লক্ষ্য করেছেন। এই সময়ে এসে আপনার মানে দৃষ্টিতে বাংলাদেশে এখন আ ঠিক কোনটাকে সরকারের দিক থেকে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে অথবা ইসির পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ হিসেবে আমি দেখছেন? যেটা দেখি অতীত অভিজ্ঞতা থেকে, এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ হলো যে ভোট কেন্দ্রগুলো আছে হুম। এর চারপাশের পরিবেশ। হুম। কারণ নির্বাচনের দিন, নির্বাচনের আগের রাত থেকেই, মাঝরাত থেকেই এই ভোট কেন্দ্রের সামনে একটা বড় ধরনের জটলা করা হয়। হুম। এখানে বিভিন্ন দলের যারা পান্ডাগুন্ডা তারা এসে সাধারণ ভোটারদের চাপ দেয়, বিভ্রান্ত করে, বাধা দেয় নানা ধরনের। এইটা একটা। ফলে ভোট কেন্দ্রের সামনের পরিবেশটা শৃঙ্খলাপূর্ণ রাখা দরকার। দ্বিতীয়ত যেটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো অনেকগুলো দল বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ভীতি প্রদর্শন করছে। সেখানে তাদের ওইখানে পাহারা দিয়ে তারা যেন ভোট কেন্দ্রে আসে, সেটা নিশ্চয়তা নিশ্চিত করা উচিত। তৃতীয়ত তাদের ভোটের পরেও যেন এই এলাকাগুলোতে কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, কারণ অতীতে আমাদের দেশে এরকম ঘটেছে। এটা আমাদের অতীত ইতিহাসের একটা কলঙ্কিত দিক, জি। যে ভোটে জিতে সংখ্যাগুরুরা, পার্লামেন্টের সংখ্যাগুরুরাই বেশি থাকে, কিন্তু ভোটের পরে সহিংসতার শিকার হয় সংখ্যালঘুরা। এই কলঙ্ক থেকে এবার অন্তত মানুষ মুক্তি চায়, এটা আর দেখতে চায় না।
কিন্তু আপনি যেটি বললেন যে ভোটের ওখানে একটা জটলা হয়। হুম। ৪০০ মিটার ৪০০ গজের ভেতরে হুম। আইনি বাধ্যবাধকতা আছে। কেউ হুম। থাকতে পারবে না এবং হুম। ভোট দেয়া হলেও তাকে বেরিয়ে যেতে হবে। হুম। কিন্তু ৪০০ গজের বাইরে তো মানুষের থাকার সুযোগ আছে। একটা হচ্ছে আছে ১ম কি কথা। আরেকটি হচ্ছে আপনি ২ দলের বক্তব্য শুনেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা আ পাহারা দিবেন। আবার বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে আপনারা ফজরের নামাজ পড়ে যাবেন এবং শেষ পর্যন্ত থেকে ভোটের ফলাফল নিয়ে আসবেন। এইটা কোন ঝামেলা তৈরি করবে কিনা? হ্যাঁ, আমি মনে করি এই যে ২ দলের পক্ষ থেকে একটু হালকা ধরনের উস্কানি দেওয়া হুম, হচ্ছে ভোট কেন্দ্রের চারিদিকে জটলা হুম, করা, থাকার জন্য। এইটা করলে যেটা হয়, দেখুন প্রতিটা ভোট কেন্দ্রে বাংলাদেশে যাওয়ার রাস্তা থাকে একটা। হুম, হয়তো ২ দিক দিয়ে যাওয়া আসা করা যায়। নারীরা যাবেন, হুম, শত, শত নারী তো একটা কেন্দ্রে যাবেন। জি, তো এই যে নারীদের যাওয়া আসায় জটলা থাকলে যেতে সমস্যা। রাজনৈতিক দলগুলা খেয়াল রাখে কোন গ্রামের লোক, তারা কোন দলের, তারা কোন পথ দিয়ে যাচ্ছে, কখনো বাধা দেওয়া হয়। এইগুলা বন্ধ করার জন্য ওই শুধু ৪০০ গজের ব্যাপার হলে হবে না। হুম, ৪০০ গজের বাইরের জায়গাটা দূষণমুক্ত রাখতে হবে। ওটাকে পরিষ্কার হুম। রাখতে হবে, চলাচলের জন্য উপযোগী রাখতে হবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আমি বলব ৪০০ গজের বাইরেও একটা বড় দায়িত্ব আছে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আলতাফ পারভেজ আপনাকে। ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। নির্বাচনের একেবারেই দোরগোড়ায় আমরা সবাই সারা দেশের মানুষই ১২ তারিখের জন্য অপেক্ষায় আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দলগুলো, নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে যে বিশ্লেষণ এবং নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে এখনকার বিশ্লেষণ আমরা জানছিলাম। এরকম আরো আপডেট এবং বিশ্লেষণ জানতে প্রথম আলোর সঙ্গে থাকুন। দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর YouTube, Facebook সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম। আজকে যারা বার্তা কক্ষের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।